কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। মাঝে মাঝে দুষ্টু, মাঝে মাঝে ভালো। একটু বড় হওয়ার পরে ও খুব বোঝদার। যদি লাইফটা নর্থ ফেসিং ছিল তাহলে লাইফটা এখন সাউথ ফেসিং। কেউ আমাদেরকে তো মা হওয়ার জন্য বলেনি, আমরা নিজেরা সেই ডিসিশনটা নিয়েছি। ফলে একটা নতুন বাচ্চা বাড়িতে আসবে, আমার যাবতীয় ওরিয়েন্টেশন, আমার বাড়ি, আমার বাচ্চা, আমি এই মানুষটি নই। ওর লাইফটা যেমন ভীষণ প্রেশাস, আমার লাইফটাও না খুব প্রেশাস। আমি অনেক বছর সেগুলোকে তেমন ছুঁয়ে দেখতে পারিনি। আমার বন্ধু, মাও সব কিছু। আমার মা আজকে কলন ক্যান্সার নিয়েও যে হাসি মুখে রয়েছেন, লাম্পটা যখন বেরোলো স্বর্ণালী এতখানি, আমি এটাই মাকে সবসময় বলি যে মা, চান্স যখন পাওয়া গেছে, দরজায় যখন এতটুকু ফাঁক পাওয়া গেছে, এবার হাত দিয়ে গা দিয়ে একদম দরজা ফাঁক করে ঢুকে যেতে হবে, ওইটুকু ফাঁক ইউটিলাইজ করতে হবে। দ্যাটস অল, সেইটুকু আমাদের হাতে আছে, এর থেকে বেশি আমাদের হাতে কিছু নেই। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। অভিনেত্রী কন্যাকুমারীকে আলাদা করে আপনাদের কাছে পরিচয় দিতে হয় না, তবে আজ অনেকটা জানবো মা কন্যাকুমারীকে, এবং সঙ্গে ছোট্ট মেয়ে ভূমি সুতা রয়েছে। আমরা কি ছোট করে ভূমি ডাকবো? হ্যাঁ হ্যাঁ, ডাকাই যায়। তো একটু বলো যে বাড়িতে মা কিরকম। আমি আগে ওকে দিয়ে শুরু করি, কন্যাকুমারীর দিকে একটু পরে আসবো, আগে ছোট সদস্যকে দিয়ে শুরু হোক। বাড়িতে মা ভালোই, কিন্তু পড়ার সময় একটু বকে, নালে সব সময় ভালোই থাকে। ভূমি কি পড়াশোনা করার সময় একটু দুষ্টুমি করে? না, দুষ্টুমি করি না, কিন্তু যদি কিছু ভুল করি তাহলে একটু বকে, আর নাহলে সবসময় ঠিকই থাকে। সবসময় ঠিকই, পড়ার সময় বোধহয় একটু কঠিন হইতে হয়। না মানে ওকে নিয়ে পড়াশুনোর সময় তেমন জ্বালা নেই, ও মন দিয়ে পড়াশুনো করে। কিন্তু যা হয়, বাচ্চা মানুষ হয়তো দেখো সকালবেলা ৭টায় ঘুম থেকে উঠছে, স্কুলে যাচ্ছে, ফিরে আসছে, টিউশন পড়ছে, পরে আবার হয়তো নিয়ে একটু বসতে হচ্ছে, কারণ যেহেতু সামনে পরীক্ষাও আছে, তখন ওর একটা স্বাভাবিক ঘুম পেয়ে যায়, ওরও ভালো লাগে না আর, কিন্তু না করলেও হবে না। আমিও তখন একটু বকাবকি করি যে এইটা আজকে না ফিনিশ করলে কালকে সকালের জন্য আমাদের অনেক প্রেশার হয়ে যাবে, কাজ পেন্ডিং হয়ে যাবে। ওইটা নিয়ে ওরা আমার মধ্যে একটু হয়, আদারওয়াইজ ও পড়াশুনো করতে ভালোই বাসে, ওকে খুব বেশি বলতে হয় না, ও পড়ে। যখন ধারাবাহিক চলে, তোমার ব্যস্ত শিডিউল, একদম অনেকক্ষণের কাজ সেখানে ফ্লোরে, তার সেই সময়টা ওকে ম্যানেজ করা, ওকে রেডি করা, স্কুলে পাঠানো, কীভাবে হ্যান্ডেল করেছো? আস্তে আস্তে বড় হচ্ছে, ওর সময়টা অনেকটা দিতে হয়। না কি জানো তো, প্রথম থেকেই না ও খুব মানে কম ঝামেলা দিয়েছি, ও খুব ফাস্ট ফ্রি। মানে ওকে যদি আগের দিন রাত্রিবেলা আমি বলে শোয়াই যে কালকে সকালবেলা আমাকে আরও অনেকটা আগে বেরোতে হবে, বেশিরভাগ দিন অনেকেই সকালে বেরোতে হয়, আরও আগে বেরোতে হবে, তার মানে হচ্ছে তোমাকে আরও আগে উঠতে হবে, আমি তোমাকে রেডি করে বেরোতে পারবো, ফলে তোমাকে আমার সাথে কোঅপারেট করতে হবে। ও কিন্তু সেটা জেনে ঘুমায়, এবং পরের দিন সকালবেলা কোনো ঝামেলা করে না উঠবার সময়, ও ঠিক উঠে পড়ে। আর তাছাড়াও যেটা এমনও কোনো দিন হয় যে আমি এমন একটা সময় বেরোবো বা এরকম কোনো সমস্যা আছে যেখানে ওকে তৈরি করে বেরোনোটা আমার পক্ষে আর পসিবলই নয় সেদিনকার মতো, তো সেক্ষেত্রেও আমার কোনো চিন্তা নেই, কারণ ওর দাদু ঠাম্মা আছেন, ওর বাবা আছেন, তারা খুবই ভালোভাবে ওকে তৈরি করে রওনা করে দিতে পারেন। মানে যদি তৈরি করানোর কোনো একটা ইচ্ছে বলো থাকে, সেটা আমি করিয়ে বেরোতে চাই, কিন্তু আমি না করিয়ে বেরোলে যে কাজটা হবে না তা কিন্তু না, মানে সেই ব্যাকআপ আমার বাড়িতে সবসময় আছে। তো একটু বলো যে ওর আস্তে আস্তে ছোটবেলা এবং অনেক ছোট একটু একটু বড় হচ্ছে, সেই সময়টা যখন প্রথম মা হলে, মাতৃত্ব, তোমার জার্নি বলতে মানে শুনতে খুব অদ্ভুত লাগতে পারে, আবার মজাও লাগতে পারে, কারণ হ্যাঁ মানে সব সময় যে স্ট্রাগলের গল্পই খুব ইন্সপায়ারিং হয় তা তো নয়, ভালো থাকার গল্পও তো ইন্সপায়ারিং হতে পারে। যেমন আমার কাছে প্রেগনেন্সিটা খুব সহজ একটা জার্নি ছিল। হ্যাঁ মানে আমি কতজনের শুনি, আমার শুনতে খুব খারাপও লাগে, কতজনে কত সাফার করে। হ্যাঁ, কারোর হয়তো শরীর বেশি খারাপ হয়ে যায়, কেউ হয়তো খেতে পারে না,
আমাকে সেই কষ্টগুলো না পেতে হয়নি, জানো তো, সত্যি কথা, মানে ঈশ্বরের কৃপা, আমাকে সেই কষ্টগুলো পেতে হয়নি। আমার একটা খুবই স্মুথ জার্নি ছিল। ওর ডেলিভারিটাও খুব স্মুথ হয়। ওর জন্মের পর বাচ্চাদের নিয়ে যে ভয়গুলো থাকে যে ওরে বাবা সারা রাত জাগাবে, ও খুব লক্ষ্মী ছিল, ও রাত্রির জাগাতো না। শুধুমাত্র সময় সময় ওকে ফিড করিয়ে দিলে ব্যাস, ওকে নিয়ে আর কোনো যন্ত্রণা নেই। মানে আমি আর ওর বাবা আমরা আলোচনা করতাম যে অ্যাজ নিউ পেরেন্টস আমরা রাত্রির বেলা টানা 4-5 ঘন্টা ঘুমোচ্ছি, দ্যাট ইজ মোর দ্যান ইনাফ। মানে এতটা সবাই পায় না, আমরা পেয়েছি। আচ্ছা, তারপরে একটু বড় হওয়ার পরে ও খুব বোঝদার। আর ওর যখন প্রায় 1 বছরের কাছাকাছি বয়স, সেই সময় থেকে আমি আবার কাজে জয়েন করেছিলাম। মানে আমার যখন 4 মাস আমি প্রেগনেন্ট, তখন থেকে আমি কাজ বন্ধ করি, দিয়ে ও হবার পরে ওর 1 বছর বয়স হলো, তারপর আমি আবার কাজে বেরোনো শুরু করি। কিন্তু সেই সময়টাতেও মানে ওর দাদু ঠাম্মা এবং আমার বাড়িতে একজন দিদি থাকতেন, ওকে যিনি দেখাশুনো করতেন আর কি, সবাই মিলে এত সুন্দর করেই পরিস্থিতিটাকে ম্যানেজ করে দিয়েছেন যে আমার কাজে বেরোনো নিয়েও কোনো ঝামেলা হয়নি। আর ও যে কিছু কিছু বাচ্চা হয় না একেবারে মা ছাড়া থাকতে পারে না, মায়েরা তখন পারে না বেরোতে, আর তাদের তখন গিভ আপ করতেই হয়। কিন্তু ও আমার জন্য পরিস্থিতিটাকে ওরকম ডিফিকাল্ট করেইনি, আমি কিন্তু বেরোতে পেরেছি, আমি বেরোতে পেরেছি। এবং অল অ্যালং আমার শ্বশুর শাশুড়ি ব্যাপক সাপোর্ট দিয়েছেন। মানে তারা না থাকলে আমি বা ওর বাবা যে প্রফেশনে আমরা আছি, যেখানে আমাদের কোনো ফিক্সড শিডিউল নেই, আমাদের ভেরি লং ওয়ার্কিং আওয়ার্স, আমরা আমাদের প্রফেশনকে কখনোই সামলাতে পারতাম না যদি না ওর ঠাম্মা দাদু এই সাপোর্টটা আমাদেরকে দিতেন। ওনারাই পুরো ভারটা নিয়ে নিয়েছেন। আমরা ততক্ষণ করি যতক্ষণ আমরা করতে পারি, কিন্তু যাবতীয় যা করা বলে সেটা কিন্তু আসলে ওনারা করেন। আমি তাহলে কি বলবো যে ভূমি খুব শান্ত না ভূমি দুষ্টু, কোনটা? আরে মাঝামাঝি, মাঝে মাঝে দুষ্টু, মাঝে মাঝে ভালো। ভূমি কি কি দুষ্টুমি করে আমি একটু শুনি তো, মায়ের কাছে পড়ে শুনবো। আগে ভূমিই বলুক যে আমি বাড়িতে এইগুলো দুষ্টুমিটা করি। কি করো? একটু ফোন দেখি খাওয়ার সময়, আর তারপর মা যখন খাটের উপরে চা খায়, আমি তার খাটের উপরে ঝাঁপাই পুরো। আর 1বার 2বার তো পড়েছিল চা। আর আরেকটা যেটা ও ভীষণ ঘাঁটতে ভালোবাসে সেটা হচ্ছে আমার ব্যাগ, আমার কসমেটিক্স। মানে ওগুলো পেলে কি যে, মানে ব্যাগের মধ্যে যে মানে মণিরত্ন কি আছে আমি জানি না, ব্যাগটা ভীষণ চেক করে কি আছে ওর ভিতরে। আর হচ্ছে আমার মেকআপের পাউচ, আমার যাবতীয় যে কসমেটিক্স, মাঝে মাঝে সেগুলো একটু লাগিয়ে ফেললো, আমি প্রচণ্ড একটা চিৎকার করলাম। সাজতে ভালোবাসি, সাজুগুজু করতে হ্যাঁ ভালোই বাসি। আমার বন্ধুদের বার্থডেতে গেলে আমি বেশি কিছু সাজি না, কিন্তু মা লিপ বাম ওইসব লাগিয়ে দেয়। বা ওর সঙ্গে আমার একটা প্রত্যেকদিন রাতের ঝগড়া হয়, প্রত্যেকদিন রাতে আমাদের সেই ঝগড়াটা হয়, সেটা হচ্ছে যে ও ব্রাশ করে ঘুমোবে না আর আমি ওকে ব্রাশ না করে ঘুমোতে যেতে দেবো না। ঠিক আছে, এতে ওর বাবা কিন্তু আবার ওকে খুব মদত দেয়। হ্যাঁ, ওর বাবা ওকে চাদরের নিচে কম্বলের নিচে শুয়ে টুয়ে রেখে দিয়ে এসে আমাকে বলে ঘুমিয়ে পড়েছে, আজকে আর যেও না ওই ঘরে, কারণ ওর ঠাম্মার ঘরে ঘুমোয়। কিন্তু আমি ঠিক যাব, গিয়ে দেখবো যে কিচ্ছুই ঘুমোয়নি, ওকে আমি আবার তুলবো, আবার ব্রাশ করাবো। এই একটা ব্রাশ করা নিয়ে আমাদের একটা ঝগড়া আছে। আর হচ্ছে ক্রিম টিম মাখা নিয়ে, কারণ আমি না খুব পার্টিকুলার যে রাতের বেলা শুতে যাবার আগে ব্রাশ করতে হবে, ফ্রেশ হতে হবে, জামা চেঞ্জ করতে হবে, ক্রিম মাখতে হবে, সেটা আমিও করি এবং সেটা আমি ওকে করাই। এবং ওর কথা হচ্ছে গরমের দিনে কে ক্রিম মাখে। হ্যাঁ, কিন্তু এইটা নিয়ে আমাদের একটা ঝগড়া হয়। তাই? হ্যাঁ, প্রতি রাত্রি ব্রাশ করার সময় ঝগড়া হয়, আর গরমকালে ক্রিম মাখায় পুরো হ্যাঁ, এসিতে ঘুমোলে না মানুষের স্কিন এমনি খুব ড্রাই হয়ে যায়, তখন যদি আমরা একটু হাইড্রেট না করি সেটা ভালো হয় না। আচ্ছা, আমি একটু ভূমিকে জিজ্ঞেস করি যে মাকে পর্দায় দেখতে কিরকম লাগে? হ্যাঁ, পর্দাটা বুঝবে না, বলো। স্ক্রিনে, টিভিতে দেখতে কিরকম লাগে? টিভিতে ভালোই অ্যাক্টিং করে। আমি জন্মানোর আগেও ভালোই করতো, ঠাম্মা বলেছে ভালোই করতো মা। কিন্তু তারপর যখন আমি বর্ণ হলাম, আমি যখন বর্ণ হয়েছি তখন থেকে আমি মায়ের সিরিয়াল সব দেখি, সেই প্রথম থেকে লাস্ট এখনো দেখি।
কিন্তু এখন তো শেষ হয়ে গেল দুর্গামণিটা, এখন আর দেখা যায় না। আচ্ছা, কোন সিরিয়ালটা খুব ভালো লেগেছে ভূমির, যেটা ভূমি দেখতো, প্রায় রোজই দেখতো? আমার স্বামী বিবেকানন্দটা খুব ভালো লেগেছিল। হ্যাঁ। আচ্ছা, মায়ের থেকে কি গল্প শোনা হয়? যে মা যখন শুটিং থেকে ফিরে আসে যে কি কি? কখনই মা বলে সব গল্প শেষ হয়ে গেছে, আমি বলি আর কিছু আছে, মাথা থেকে বার করো। না, এমনিতে ধরো আমাদের মেকআপ রুমের গল্প, আমার কোন কালিগ কেমন, সেই সব গল্প, সেগুলো তো আমাদের হয়ই একটা। কিন্তু এই যে ও যুগনায়ক স্বামী বিবেকানন্দর কথা বলল, এটা যেহেতু একটা হিস্টোরিক্যাল প্রজেক্ট, যে কারণে আমরা এত রকম নতুন নতুন চ্যাপ্টার্স নিয়ে কাজ করতাম। এবং স্বামীজির জীবন আমি ভুবনেশ্বরী দত্ত করতাম। আর স্বামীজির জীবন মানে সেটা তো ঠিক ওই বড়বেলা দিয়ে শুরু হয়নি, একেবারে বিলের জন্ম হচ্ছে সেখান থেকে গল্প দেখানো শুরু হয়েছিল। তার জন্য ভুবনেশ্বরী বিলেকে কিভাবে মানুষ করেছেন সেইটাই প্রধান গল্পটা ছিল। যেখানে দেখানো হলো যে স্বামীজি এবার শিকাগোর জন্য রওনা হলেন, সেখানে গল্পটা শেষই হয়ে যায়। ফলে যে স্বামী বিবেকানন্দকে আমরা চিনি সেটা না দেখিয়ে ভুবনেশ্বরীর সঙ্গে বিলের সম্পর্ক, বিলের সঙ্গে বিলের বাবা বিশ্বনাথ দত্তের সম্পর্ক, সেইটাই তো ছিল মূল গল্পটা। ফলে সেখানে এত সুন্দর সুন্দর চ্যাপ্টার্স, যেগুলো আমি এসে ওকে বলতাম যে আজকে না আমরা এই চ্যাপ্টারটা করলাম, আজকে না আমরা ওই চ্যাপ্টারটা করতাম। এবার সেটা যখন পর্দায় আসতো সেটা দেখতেও খুব এক্সাইটেড বোধ করতো। আর আমার কালিগস, তাদের সঙ্গে ওর খুব ভাব হয়ে গেছে, কারণ ধরো ওর বার্থডেতে অনেকে আসে, বা ধরো আমাকে কেউ কোথাও ইনভাইট করছে, বলে যে ওকে কিন্তু সাথে করে নিয়ে আসবি, ব্যাস ও আমার সাথে গেল। এবার সেখানে সেই সব মাসিমণিরা, আঙ্কেলরা, তারাও তো এখন ওকে চেনে, বুঝেছো তো, তাদের গল্প ও শোনে, ওর গল্প তারা শোনে। ভূমির কি একটু ইচ্ছে করে যে এরকম টিভিতে অভিনয় করবো? মাকে দেখে কি ইচ্ছেটা হয়েছে? না, এরকমটা কিন্তু এক্সপ্রেস করেনি কখনো। এই যে আমিও চাই এটা করতে, এটা কিন্তু এখনো পর্যন্ত বলেনি। হ্যাঁ, ও একবার আমার সঙ্গে দিদি নাম্বার 1 খেলতে গিয়েছিল, আমরা জিতেছিলাম সেই এপিসোডটা, বাট দ্যাটস ইট। এরকম নয় যে এখন তো অনেক বাচ্চাই টিভিতে কাজ করে, খুব স্বাভাবিক একটা বাচ্চাকে কাজ করতে দেখলে টিভিতে দেখলে একটা জায়গায়, কিন্তু সামহাউ না, আমি ওকে কখনো এই কথাটা এক্সপ্রেস করতে শুনিনি যে আমিও যেতে চাই, আমিও করতে চাই, এটা শুনিনি। কি করতে ভালো লাগে এমনি বাড়িতে যখন থাকো? কি করতে ভালো লাগে? আমার পড়তে ভাল লাগে, তারপর আমার দিদির সাথে খেলতে ভাল লাগে, তারপর গিটার বাজাতে ভাল লাগে। আর ক্রাফটটা বলো, যেটা তুমি সবচেয়ে ভালোবাসো। ক্রাফট করতেও ভাল লাগে, খুবই ভাল লাগে। আর তারপর অনেক কিছুই ভাল লাগে আমার বাড়িতে করতে। কন্যাকুমারী থেকে একটু জিজ্ঞাসা করি যে মা হওয়ার পর নিজের কোনো অভ্যেস চেঞ্জ করতে হয়েছে, বদলাতে হয়েছে? হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আমি একদম ব্রুটালি অনেস্ট হচ্ছি এই বিষয়টাতে, যে লাইফ 180 ডিগ্রি ঘুরে যায়। যদি লাইফটা নর্থ ফেসিং ছিল তাহলে লাইফটা এখন সাউথ ফেসিং, যদি ইস্ট ফেসিং ছিল তাহলে লাইফটা এখন ওয়েস্ট ফেসিং। হ্যাঁ, এটা ফ্যাক্ট, এবং দের ইজ নো ডিনাইং দিস ফ্যাক্ট। মা হওয়া সত্যি একটা হিউজ রেসপন্সিবিলিটি, কিন্তু সেটা আমাদের একটা কনশাস ডিসিশন। আমরা কেউ সেই ডিসিশনটা নিয়ে আফসোস করতে পারি না, কারণ কেউ আমাদেরকে তো মা হওয়ার জন্য বলেনি, আমরা নিজেরা সেই ডিসিশনটা নিয়েছি। ফলে একটা নতুন বাচ্চা বাড়িতে আসবে, তাকে নিয়ে লাইফটা অন্যরকম হবে, সেটা মেনে নিতে আমরা বাধ্য। হ্যাঁ, তার মধ্যে কি এখন যদি আমি আমার শেয়ার অফ লাইফটা আর কিছুই না পাই, তাহলে আমি বাঁচবো না। আমার কোনো স্বপ্নই যদি আর ফুলফিলড না হয়, আমার যদি কোনো অ্যাম্বিশনই আর না থাকে, তাহলে আমি বাঁচবো না। এবং আমি বলছি, এটা তো আমি জেনারেলি আমাদের সব মেয়েদের, মায়েদের মিলিয়েই বললাম কথাটা। আমি যদি ব্যক্তিগতভাবে আমার কথা বলি, আমার যাবতীয় ওরিয়েন্টেশন আমার বাড়ি, আমার বাচ্চা, আমি এই মানুষটি নই। আমি আমার কাজকে ভীষণ ভালোবাসি। আমি যতটা আমার বাড়ি, আমার বাচ্চাকে ভালোবাসি, ততটাই আমি আমার কাজকে ভালোবাসি। তার জন্য আমি কখনোই কাজকে গিভ আপ করবো এমনটা আমার মাথাতেই ছিল না। হ্যাঁ, আমি এখন প্রায়োরিটি বেসিসে কয়েকদিন এটা না করে ওটা করতে পারি। আমার বাচ্চার এখন আমাকে বেশি দরকার, তাই আমাকে এখন বাড়িতে থাকতে হবে, আমি থাকছি। কিন্তু আমি কখনোই এটা ভাবিনি, আমার মনের মধ্যে কখনো আসেইনি যে আমি কাজ ছাড়া থাকবো। এবং সেইটাতে আমি আমার ফ্যামিলিকে, আমি আমার ইনলজকে যখন সেটা জানাই, তারাও সেটা কমপ্লিটলি সাপোর্ট করেন, এবং আমি তো কাজ করেই যাচ্ছি। আজকে ওর 8 বছর বয়স হয়ে গেছে। তো লাইফ গেটস রিয়েলি ডিফিকাল্ট,
একটা বাচ্চা বাড়িতে এসেছে, হ্যাঁ, ওর সঙ্গে তো ধরো আমার জার্নিটা হ্যাজ বিন ভেরি কমফোর্টেবল, মানে অতটা আমার প্রবলেমেই পড়তে হয়নি। কতজন কত রকম কিছু নিয়ে সাফার করে গো। একটা বাচ্চা জন্মায়, দেখা যায় তার কত অসুখ আছে শরীরে, সেই মায়েরা তারা কি কষ্ট করছে, তারা কি লড়াইটা করছে, তার তুলনায় তো আমাকে কিছুই করতে হয়নি। আমি খুব স্মুথ একটা রাস্তা পেয়েছি, বুঝেছো? সো তারা আমার থেকে অনেক বড় কাজ করছে। তাদের স্ট্রাগল, দোজ স্লিপলেস নাইটস, সেটা তাদের স্ট্রাগলটা আমার স্ট্রাগলের চেয়ে অনেক বড়। কিন্তু আমি একটা কথা বলতে পারি, বাচ্চা একটু এরকম বয়সে চলে এলেও মানে মেয়েদের একেবারেই না সব কিছু ছেড়ে দিয়ে বসে থাকাটা বোধহয় ভালো না। কারণ কি জানো তো, আমাদের সবারই না লাইফ আছে। ওর লাইফটা যেমন ভীষণ প্রেশাস, আমার লাইফটাও না খুব প্রেশাস, বুঝেছো? তাই সবই আমি ওকে দিয়ে ফেললাম। তুমি একটা জিনিস মানবে তো, যে তুমি কখনোই একটা খালি গ্লাস থেকে ঢেলে অন্য কাউকে কিছু দিতে পারো না। তোমার গ্লাসটা প্রথমে ভরা থাকা দরকার, তারপরেই তুমি ঢাললে অন্য কেউ পাবে। ফলে আমার গ্লাসটাকে আমি খালি করে বসে থাকতে পারবো না। আমি জানিয়ে ভালো থাকি, যা করতে আমি ভালোবাসি আমি সেটা করব, আমি সেটা করছি। তুমি যদি বলি ব্যক্তি জীবনে তুমি কি কি চেঞ্জ করেছো নিজের মধ্যে যখন মা হয়েছো, এবং তার আগে অভিনেত্রী তো অবশ্যই, এই যে জার্নিটার মধ্যে দিয়ে যখন এলি, তোমার মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে এত মানে এগুলো বদলেছে আমার? নিশ্চয়ই। যেমন ধরো, আমি তো সিনেমার পাগল, হ্যাঁ, মানে এরকমও আমাদের একটা সময় গেছে যখন ধরো গায়ে গায়ে দুটো খুব পছন্দের সিনেমা রিলিজ করেছে, আর আমাদের একটাই ছুটির দিন। হ্যাঁ, আমরা কি করেছি, আমরা হয়তো সল্ট লেকের কোনো একটা হলে একটা সিনেমা দেখছি, সেই সিনেমাটা শেষ হবে, তার হয়তো 45 মিনিটের মাথায় পিভিআর ডায়মন্ড প্লাজায় অন্য শোটা আছে। আমরা ওই শোটা শেষ করে দেন অ্যান্ড দেয়ার ড্রাইভ করে আমরা ওখান থেকে পিভিআর চলে এসেছি, এসে আমরা পরের শোটা দেখেছি, কারণ আমরা সিনেমা কিছুতে মিস করবো না। এবার ও হলো, একটা ছোট বাচ্চাকে নিয়ে আমি একটা থিয়েটারে যেতে পারি না। কেন পারি না? বাচ্চা কাঁদবে, বাচ্চা খেতে চাইবে, সেখানে বাকি মানুষদের ডিস্টারবেন্স হবে। আমরা সিনেমা হলে যাওয়া বন্ধ করে দিলাম। বন্ধ করে দিলাম প্রায়, সেটা ধরে রাখো 6 বছর বন্ধ করে দিলাম। এইবার ওর যখন 6 বছর হলো, এবার ওরও আস্তে আস্তে একটু অ্যানিমেশন ছবি দেখবার ইচ্ছে হচ্ছে, বা ধরো আমাদের বাংলায় যেগুলো একটু লাইট হার্টেড ডিটেকটিভ ছবি আসে সেগুলো দেখার ইচ্ছে হচ্ছে। তখন আমরা ওকে নিয়ে যাওয়া শুরু করলাম। ও এখন সুন্দর সিটে বসে সিনেমা দেখে, কোনো ঝামেলা করে না। আমরাও এখন সিনেমা দেখি। আমরা বন্ধুদের বাড়িতে সবসময় ওকে নিয়ে যেতাম, আমরা কোনো রেস্তোরাঁয় খেতে গেলে ওকে নিয়ে যেতাম, কারণ সেখানে যদি একটু শব্দ হয় তাহলে কারোর ডিস্টারবেন্স হয় না। কিন্তু আজকে বন্ধুর বাড়িতে যাওয়া, আজকে রেস্তোরাঁয় যাওয়াটা, সেটা যেমন ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের কাছে তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল সিনেমা দেখতে যাওয়াটা। আমি এখনও, বিশ্বাস করবে না বললে, ধরো কোনো একটা ওটিটিতে একটা সিরিজ সপ্তাহে হয়তো একদিন রিলিজ করছে, মানে 1 উইক 1 এপিসোড রিলিজের সিরিজ, আমি রাত্রির 12টায় সব ঘুমিয়ে টুমিয়ে পড়লো, আমি ঠিক 12টায় এসে টিভিটা চালাই করে আমি সেই এপিসোডটা দেখি। আমি পরের দিন সকালবেলা উঠেও দেখবো, আমি সেই চান্সও নিই না। আমি একদম ওই নিরিবিলিতে বসে আমি এপিসোডটা দেখে নিই, সেটা হোক না রাত্রির 12টা 1টা হোক না, কিন্তু আমি ওটা দেখে শুই। সেটা এখনও করি আমি। তো ফলে আই ওয়াজ ভেরি প্যাশনেট অ্যাবাউট গোয়িং টু দ্য মুভিজ, ওয়াচিং মুভিজ, যেটা আমাদের খুবই বন্ধ হয়ে গিয়েছিল। এটা একটা গেল। আচ্ছা, আমি শাড়ি পরতে, আমার কস্টিউম জুয়েলারির দারুণ স্টক, এখন সেগুলো শুধুই বাক্সবন্দি। আমি অনেক বছর সেগুলোকে তেমন ছুঁয়ে দেখতে পারিনি। এখন আমি একটু একটু করে আবার পরি, ছোটোখাটো জিনিস হয়তো পরি, কিন্তু এই যে কোলে উঠলেই কান থেকে টান মারতো, গলা থেকে টান মারতো, ঘেঁটে দিত, পরিনি, কিন্তু আমার খুব শখের জিনিস ছিল সেগুলো। মেনে নিতে হবে তোমাকে, বিকজ ইট ওয়াজ ইয়োর কনসিয়াস ডিসিশন টু ব্রিং আ চাইল্ড টু দিস ওয়ার্ল্ড। তাহলে এখন ইউ হ্যাভ টু লিভ উইথ দ্য কনসিকুয়েন্সেস, এবং এই কনসিকুয়েন্সেসগুলো পরিমাণে এতটাই কম, এবং একটা বাচ্চার পৃথিবীতে আসার আনন্দটা পরিমাণে এতটাই বেশি, ফলে ঠিক আছে ওইটুকু মেনে নেওয়া যায়। এখন তো সবই করছি, আবার সব করছি। ইনফ্যাক্ট আমি যে এত এক্সারসাইজ করতে ভালোবাসি, আমি মানে খুব যে হেভি এক্সারসাইজ করতে পারি তা না, কিন্তু অ্যাটলিস্ট ব্রিস্ক ওয়াকিংটা আমি এভরিডে করি ওকে সঙ্গে নিয়ে। ও আর আমরা 2 বন্ধু, আমরা নেমে কম্পাউন্ডে জোরে জোরে আধ ঘন্টা হেঁটে চলে আসি। মাকে ভীষণ বন্ধু, মাকে সব কথা বলা? হ্যাঁ, আমার বন্ধু ও মাও সব কিছু, আমার বেস্ট ফ্রেন্ড।
এইটা খুব ভালো যে মায়ের কাছে ওই কমফোর্ট জোনটা আছে, দুষ্টুমি করলেও বলবো এবং ভুল করলেও সেটা বলবো। না, কিন্তু আমার কাছে কমফর্ট জোন থাকলেও আমি খুব একটা লিনিয়েন্ট নই, মানুষ হিসেবেই আমি খুব একটা লিনিয়েন্ট নই। আমি যেটাকে ঠিক মনে করি সেটাকে আমি খুব রিজিডলি ঠিক মনে করি এবং আই স্ট্যান্ড বাই দ্যাট। যেটার জন্য হয়তো মাঝে মাঝে আমি বাড়িতে একটু বকুনিও খাই যে তুমি এতটা ফার্ম কেন ওর সাথে, কিন্তু আমি যদি মনে করি যে এটা ঠিক, এটা করা দরকার, মানে আমি সবার এগেনস্টে গিয়েও বলবো এটাই করা দরকার। হ্যাঁ, তাতে হয়তো আমি লেস পপুলার হতে পারি, কিন্তু দ্যাট ডাজ নট মেক মি এনি লেস রাইট। আই হ্যাভ টু বি রাইট, পপুলার আমার না হলেও চলবে। আচ্ছা, ভূমিকে একটু জিজ্ঞেস করি যে বন্ধুরা কি বলে, বন্ধুরা কি বলে যে মাকে টিভিতে দেখলাম কিরকম লাগছে? অনুমেহা বলে, অনেকজন বলে, বলেছে যে আমি তোর মাকে আমি সিরিয়ালে দেখেছি, তোর মা কোন সিরিয়াল করছে রে, আমি তোর মাকে দেখতে চাই, আমি তোর মাকে ওর একজন দেখেছি। ক্লাস টিচার, উনি একদমই আমাদের কাছাকাছি বয়সী এবং ওনার মেয়ে আবার একদমই ওর কাছাকাছি বয়সী। তো আমি লাস্ট যখন দুর্গামণি শুরু করলাম, তো বাচ্চাটার হাতে সবসময় একটা ওই সফট টয় থাকতো বাঘের। তো ওর ক্লাস টিচার আমাকে কল করে বলছেন যে এই যে তোমরা এটা করছো, আমার মেয়ে তো একদম মাথা খেয়ে দিচ্ছে, ওর এক্ষুনি একটা লাগবে ওই সফট টয় বাঘের, বুঝলে? আমি খুঁজে খুঁজে জোগাড় করে আনলাম। তো সেগুলো শুনতে ভাল লাগে, টিচার বলছেন সেই কথা। আচ্ছা, বন্ধুরা যখন বলে তখন কি ভূমি একটু প্রাউড ফিল করে? হ্যাঁ, না মামা, তোমার এটাও বোঝা উচিত যে ওদের মায়েরা হয়তো টিভিতে কাজ করেন না, কিন্তু ওদের মায়েরাও হয়তো খুব ইম্পর্টেন্ট কোনো কাজ করেন। কেউ হয়তো পুলিশ, কেউ হয়তো ডক্টরস, কেউ হয়তো টিচার্স। দে আর অলসো ডুইং গ্রেট জবস। ওর জন্য ওরাও ওদের মাদেরকে নিয়ে কিন্তু ততটাই প্রাউড, এবং তোমারও ভাবা উচিত যে তারা সোসাইটির জন্য এত কাজ করছেন, মানে তোমার তাদেরকে নিয়েও প্রাউড হওয়া উচিত। নট জাস্ট বিকজ সামবডি ইজ ওয়ার্কিং ইন দ্য টিভি, সেটাই আলটিমেট নয়। তাও বলো মা। আচ্ছা, ভূমি কি খেতে ভালোবাসে? মায়ের হাতে কি কি রান্না যেটা খুব ফেভারিট? মা একটা ফিশ বানায়, ওটার নামই আমি দিয়েছি হোয়াইট ফিশ, কারণ গ্রেভিটা পুরো হোয়াইট, আর তার সাথে পোলাও বানায়, আর পোলাওটাও খুব ভালো, ওই গ্রেভিটা মেখে দেয় আর খুব ভালো খেতে হয়। আর কি রান্না আছে? আর মা খুব ভালো মাটন বানায়, চিকেন বানায়, বা মাঝে মাঝে চিংড়ি মাছও বানায়, খুব ভালো আরেকটা যেটা ভালোবাসে সেটা হচ্ছে অরিও কেক খেতে। অরিও কেকটা খুব পছন্দ, অরিও বিস্কিটস দিয়েছে, একদম সিম্পল 3 ইনগ্রেডিয়েন্ট বেকিং, যেটা ওই কেকটা ভালোবাসে। এমনিতে কি বায়না করা হয় যে এইটা ও আগেই মা কিন্তু বলে দিয়েছে। ভূমি কি কি বায়না করে? আমি আগে করতাম, রাস্তায় বেরিয়ে খুব মামা এই কেকটা দাও, মামা এই খেলনাটা দাও, কিন্তু এখন আমি কিছু চাই না। হ্যাঁ, কিন্তু এখন যদি তুমি আর বলি চাও না, তার কারণ হচ্ছে ওর যা খেলনা জমে গেছে সেটা দিয়ে আমরা একটা দোকান দিতে পারি। হ্যাঁ, এবং তাতে যদি আমাদের কটা বাড়ি থেকে বেরিয়ে যায়, সেটাতে আমাদের একটু মুক্তি হয়। প্রচুর খেলনা রয়েছে, মানে রাস্তায় বেরোনো মানেই কিছু একটা কেনা, রাস্তায় সেইটা এখন বলে বলে কমেছে। এমনও হয়েছে, ধরো আমরা কোনো বন্ধুর ছেলের জন্মদিনের জন্য গিফট কিনতে গেছি, একে সঙ্গে নিয়ে গেছি, মানে একেও কিছু একটা কিনে দিতে হবে। দোকান থেকে বাড়ি আসা, গাড়িতে এইটুকু রাস্তার মধ্যে পুতুলের চোখ খুলে নিয়েছে। মানে স্পিডটা বুঝতে পারছো কি স্পিডে কাজ হচ্ছে? তখন আমি ছোট ছিলাম। হ্যাঁ, তখন তুমি ছোট ছিল। এখন একটু বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এখন স্কুলেও কত সিনিয়র, ওর নিচে 3-4 ক্লাস বাচ্চা আছে, সেটা এসে বলে যে আমি সিনিয়র এখন। হ্যাঁ, দিদি হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, আমি দিদি হয়ে গেছি। কিন্তু আমার দিদি ক্লাস 7-এ পড়ে। হ্যাঁ, মানে ওর পিপির মেয়ে, ওর খুব বন্ধু। কোনো মনে একটু বলো যে মায়ের কোন গুণগুলো তোমার মাতৃত্বে খুব ভাবে সাহায্য করেছে, খুব হেল্প করেছে, যে মায়ের কোয়ালিটিগুলো? আমার মায়ের আমি আমার মায়ের সবচেয়ে বড় যে গুণটার কথা বলবো সেটা হচ্ছে অসম্ভব হার্ড ওয়ার্কিং। আমি আমার মাকে, মানে আমার মায়ের যতদিন সেই কর্মক্ষমতা ছিল, কেন কর্মক্ষমতা ছিল বললাম, তার কারণ আমার মা বর্তমানে বেশ অসুস্থ। স্টিল আমার মা আজকে কোলন ক্যান্সার নিয়েও যে হাসি মুখে রয়েছেন, এবং মাকে যখনই ফোন করছি বা মায়ের কাছে যখনই যাচ্ছি, মা তুমি কেমন আছো, আমি তো বেশ ভালো আছি, দেখ আমি কিন্তু তেমন কিছু ফিলই করি না।
তোমার ব্যথা হয় না? না, ব্যথা হয় না তো। খিদে পাচ্ছে মা? হ্যাঁ খিদে পাচ্ছে। এমনি মাথাটা তো যন্ত্রণা করছে না? না করছে না তো। আমার মা তার এই অসুখটা নিয়ে একটাও নেগেটিভ কথা বলে না। রাদার আমি মাঝে মাঝে মাকে প্রশ্ন করি যে মা এটা হচ্ছে না তোমার, ওটা হচ্ছে না, কারণ সবার মুখে শুনি তো যে এরকমটা নাকি হয়। আমার মায়ের 2টো কেমো হয়ে গেছে, 2টো কেমোর পরেও মানে আমার মাকে দেখলে না কেউ বলবে না যে মানুষটার উপর দিয়ে এত বড় ঝড় যাচ্ছে। মানে একটা এটাও ভালো যে কেমোর যে ভয়ঙ্কর সাইড ইফেক্টসগুলো হয় সেগুলো আমার মায়ের এখনো দেখা দেয়নি, এটাও যেমন ভালো। কিন্তু তার সঙ্গে সঙ্গে এত বড় একটা অসুখ, অথচ আমার মা দিব্য আছে, এবং ওর সাথে খেলা করা, ওর সাথে ছবি আঁকা, ওর ও কি পড়াশুনো করছে সেটা নিয়ে আলোচনা করা, এইটা মায়ের একটা অসম্ভব গুণ। শুধু সেটা পজিটিভিটি নয়, সেটা হচ্ছে কি বলবো, অনেকটা মেন্টাল স্ট্রেংথ যেটা মা আমাকে দিয়েছে। এবং আমার মা শি হ্যাজ বিন এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং। আমি আজকে যতটা শারীরিক পরিশ্রম করতে পারি সেটা কিন্তু আমি আমার মাকে দেখে দেখে পারি। আমার মা এক হাতে রান্না করতে পেরেছে, এক হাতে নিজের কাজ করতে পেরেছে, এক হাতে আমাদের দেখেছে, রাস্তায় বেরিয়েছে, সব কিছু করেছে। তেমন আমার মায়ের জোশ ছিল ঠাকুর দেখতে বেরোনোর। অত আমার ভাল লাগে না অত ভিড়ভাড়টা, কিন্তু আমার মা খুব পছন্দ করে। গত বছর অবধিও মা টুকটাক এদিক ওদিক তো করেইছে, এই বছরটা অন্যরকম। কিন্তু মা ইজ ডুইং ফাইন, মা ইজ ডুইং গ্রেট। যেটা ভীষণ আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে যে না, অনেক কিছু নিয়ে আমরা বিভ্রান্ত হয়ে যাই, 2 মাস কাজ না থাকলে আমরা ভীষণ বিভ্রান্ত হয়ে যাই। আমার মা সে জানে তার ক্যান্সার, তারপরেও আমার মা শি ইজ ডুইং গ্রেট। হঠাৎ এরকম একটা খবর, এরকম একটা রোগ যেটা নিয়ে আলাদা করে সত্যি কিছু বলার থাকে না, আমরা প্রত্যেকেই জানি যে বিষয়টা কি। যখন প্রথম জানতে পেরেছিলে তুমি মেয়ে হিসেবে, সেই যে অনুভূতিটা, চিন্তাটা, মানে কি ফিল হয়েছিল? অনেস্টলি বলবো, আমার মায়ের যখন সার্জারিটা হলো, ডাক্তারেরা আমাদেরকে ওয়ার্ন করছিলেন যে মায়ের পেটে একটা বড় লাম্প আছে। আচ্ছা, লাম্প আছে, সেই বড়টা কত বড় বুঝবো? আমরা তো কেউ ডাক্তার নই, নন মেডিকেল পিপল হিসেবে হ্যাঁ মায়ের না একটা সার্জারি হবে, বলছে মায়ের পেটে একটা লাম্প আছে। লাম্পটা যখন বেরোলো স্বর্ণালী, এতখানি, যখন সেটাকে আনা হলো আমাদের সামনে, আমি ডাক্তারকে জিজ্ঞেস করছি যে টিউমারটা কোথায়, এটা কি কোনো অর্গ্যান? ডাক্তার বলছেন দিস এন্টায়ার বডি ইজ দ্য টিউমার। ঠিক এত বড় 2 কেজি ওজনের একটা টিউমার আমার মায়ের পেট থেকে বেরোয়। এবং বললে বিশ্বাস করবে না, মায়ের একটা ব্ল্যাক আউট হলো, যেখান থেকে আমরা ডিটেক্ট করবার প্রসেসটা ধরলাম, সেই ব্ল্যাক আউটটার আগের দিন পর্যন্ত মায়ের একটা পেটে কোনো চিনচিন ব্যথা পর্যন্ত ছিল না। একটা মানুষে অত বড় একটা জিনিস শরীরের ভিতরে ক্যারি ছিল না অনুভূতি তার। এবার ওটা বেরোনোর পর সেদিন রাত্রির বেলা আমি আমার সার্জনকে কল করে জিজ্ঞেস করলাম যে স্যার, আপনার কি ওপিনিয়ন, মায়ের কি এটা মিনিমাম চান্স আছে ক্যান্সার না হবার? উনি বললেন মিনিমাম চান্সও নেই এটা ক্যান্সার না হবার। আমি সার্জন, আমি অঙ্কোলজিস্ট নই, স্টিল আমি বলছি I am 99.9999% sure that this is a case of cancer. কিন্তু কোন স্টেজে দাঁড়িয়ে আছে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটা যদি এখন 3rd 4th স্টেজে ডিটেক্টেড হয়ে থাকে তাহলে হার্ডলি উই হ্যাভ গট এনিথিং টু ডু। এটা যদি 2nd স্টেজে আটকে গিয়ে থাকে তাহলে উই হ্যাভ মাচ টু ডু। আমি মায়ের সার্জারি রাতেই বুঝে গিয়েছিলাম এটা ক্যান্সার। ফলে আমি শুধু বায়োপসি রিপোর্টের অপেক্ষা করছিলাম। বায়োপসি রিপোর্টটা প্রায় দিন 20 বাদে এলো। এবার আমরা অঙ্কর কাছে গেলাম, অঙ্ক দেখে বললেন এটা 2nd স্টেজ, আমরা ইমিডিয়েট কেমো স্টার্ট করব। অ্যান্ড আমরা কেমো স্টার্ট করে দিলাম। ফলে এমন অনেক হয় জানো তো, যেখানে মানুষ সুযোগই পায় না কিছু করার। আজকে যদি এটা 4th স্টেজ হতো কিছু সুযোগ পেতাম, এটা তো 2nd স্টেজ। রাস্তায় কত অ্যাক্সিডেন্ট হয় দেখবে, হাসপাতাল অবধি নিয়ে যাওয়া যায় না, মানুষ তার আগে চলে যায়। আর যে ওই হাসপাতাল অবধি যাওয়ার সুযোগটা পেলো, যে চিকিৎসার সুযোগটা পেলো, সে হয়তো বেঁচে যেতে পারে। সো ইট ইজ আ গেম অফ প্রবাবিলিটি।
এবং এই সেকেন্ড স্টেজেও সব মানুষ সমান সুস্থ হয় তা না, এটা একটা 70-30 রেশিও। আমার মা 70-র দলে পড়বে না 30-র দলে পড়বে তাও জানি না, কিন্তু আমি এটাই মাকে সবসময় বলি যে মা, চান্স যখন পাওয়া গেছে, দরজায় যখন এতটুকু ফাঁক পাওয়া গেছে, এবার হাত দিয়ে গা দিয়ে একদম দরজা ফাঁক করে ঢুকে যেতে হবে, ওইটুকু ফাঁক ইউটিলাইজ করতে হবে। দ্যাটস অল, সেইটুকু আমাদের হাতে আছে, এর থেকে বেশি আমাদের হাতে কিছু নেই। কি বলবো বলো, এই এমন একটা মোমেন্ট, সত্যি মাই সেটা ডিসক্রাইব করার মতো কিছু থাকে না। কিন্তু এই যে যেটা বললে না, যে একটু সুযোগ পেলেও আমি চেষ্টা করবো, একদম এইটাই হচ্ছে আসল কথা। মানে কে বলতে পারে কার কি হবে বলো তো? এই মুহূর্তে এখানে বসে আছি, 1 ঘন্টা বাদে কি হবে কে বলতে পারে? কিন্তু যদি সুযোগ থাকে, সুযোগটা ব্যবহার করে নাও, হাল ছেড়ে দিলে হবে না। বিশাল একটা মনের জোর না, যে পারবো, করে নেব, এটা বোধহয় বরাবরই কোটাকুমারীদের রয়েছে। হ্যাঁ, সেটা আছে। না, মাঝে মাঝে আমি যে মানে বিহ্বল হয়ে পড়ি না তা না, আমিও বিহ্বল হয়ে পড়ি। আমারও অনেক সময় নেগেটিভ থটস আমার মাথাকেও ক্লাউড করে, কিন্তু ওই ওভারকাম করতে হবে। আমি যেটা নিয়ে ভীষণ অ্যাফেক্টেড হতাম, অনেস্টলি আমি তোমাকে বলছি, আমি বলছিলাম না আমি আমার কাজ খুব ভালোবাসি। হ্যাঁ, আমি আজকে 15 বছর হয়ে গেল আমি কাজ করছি। আমার কাজ নিয়ে না আজও খুব এক্সাইটমেন্ট। আমাকে বলুক কাল থেকে আমি একটা নতুন পাঠ করছি কোথাও, আমি সেটা নিয়ে, সেটা যদি কোনো পরিচিত চরিত্র হয়, আমি সেটা নিয়ে গুগল করে, বই পড়ে, হেন করে তেন করে, এই নিয়ে আগে কোনো সিনেমা হয়েছে কিনা, আমি সব কিছু করে নেবো। কারণ আমি এখনও এক্সাইটেড হই যে কালকে আমি একটা নতুন কাজে যাচ্ছি, এক্সাইটেড হই। ফলত যখন কাজ থাকে না, আমাদের প্রফেশনটা তো এরকম যে আমাদের হয়তো 6 মাস 9 মাস কাজ থাকবে, 3 মাস 4 মাস কাজ থাকবে না, তখন বেশ খারাপ লাগে যে আহা, এই কাজটা আমি এত ভালো করে করছিলাম, এত ফাস্ট বন্ধ হয়ে গেল। যে দুর্গামণিটা খুব আমরা সবাই খুব আপসেট এটা নিয়ে, কাজটা খুব ভালো হচ্ছিল আমাদের, আমি এরকম সুন্দর পাঠ করছিলাম। বিবেকানন্দ যখন বন্ধ হয়েছিল, কিন্তু বিবেকানন্দ ওইভাবে বন্ধ হয়নি, বিবেকানন্দ 1 বছর 9 মাস চলে বন্ধ হয়েছিল, কিন্তু অত ভালো একটা পাঠ। আমি আজও বাড়িতে বলি যে অমন পাঠ যদি আর একটা পেতাম, অমন পাঠ। তো হয় কি, আমাদের নানা ডিপ্রেশন কাজ করে, নেগেটিভিটিস কাজ করে, যে ইনসিকিউরিটিস কাজ করে, যে আমি আর একটা ভালো কাজ পাবো তো, এত কম্পিটিশন। হ্যাঁ, এখানে প্রত্যেকেই যথেষ্ট কেপেবল, আমি পাবো তো, ওর জন্য হয় মাইন্ড ডিস্টার্বড হয়। কিন্তু উই হ্যাভ টু রাইজ অ্যাবাভ দ্যাট। আর এখন আমার কাছে যে এক্সাম্পলটা আছে না, মানে আমি একজন অতীব অসম শত্রুর সঙ্গে একটা অসম যুদ্ধ চালাচ্ছি, সেই যুদ্ধটা যদি আমি চালাতে রাজি হয়ে থাকি, এটা তার সামনে কি? আমি মানে একদম অসম শক্তিধারী একজন শত্রুর সাথে লড়াই করছি। একদমই, মানে এই লড়াই চলুক, হাল ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। ভালো থাকুক আন্টি, এইটুকুই বলার চেষ্টা চলছে সকলেরই। তবে একটু ভূমি বলো, যে ভূমির কিরকম লাগছে আগে বলো। ভালো লাগছে গল্প করতে? ভালোই লাগছে। আজকে তো ছুটি, আজকে কি প্ল্যান রয়েছে কিছু? আজকে কিছু প্ল্যান আছে? হ্যাঁ, অনেক পড়াশোনা করবার প্ল্যান আছে আমাদের। এই মঙ্গলবার থেকে পরীক্ষা, তো ভালো লাগে স্যাটারডে বলে ব্যাপারটা একদম ভালো লাগে না প্ল্যানটা? না, বিকেলবেলা পুরো সায়েন্স পড়তে হবে, পুরো হিন্দি পড়তে হবে, সব কিছু। মঙ্গলবার বেশি দিন সময় বড় হতে ইচ্ছে করে না, বড় হতে গেলে এগুলো হয়, ছোট থাকলে এগুলো হতো না দেখতে। থ্যাংক ইউ কন্যাকুমারীদি এবং ভূমিকে। তাই তো ভূমি, এই যে এতক্ষণ শান্ত হয়ে বসেছিল, এইটার জন্য তোমায় থ্যাংক ইউ। কিছু বলবে তুমি? কি বলার আছে আগে একটু বলো। আমার কিছু বলার নেই, আমি শুধু বলতে চাই যে ভালোই লাগলো গল্প করতে। আমি করি না, এতক্ষণ ধরে গল্প করিনি, আমি সবসময় 1 মিনিট 2 মিনিটের জন্য করেছিলাম। ভালো লেগেছে তাই তো? হ্যাঁ, আমারও দর্শকরা অপেক্ষায় পর্দায় তোমায় দেখার জন্য। সবে একটা কাজ খুব অল্প সময়ে শেষ হয়ে গেলেও আরো একটা নতুন অধ্যায় অপেক্ষায় রয়েছে। হ্যাঁ, তেমনই আশা করি। কথাবার্তা হচ্ছে, এখন কোনটা ম্যাচিওর হয়, কবে আবার কাজে ফিরতে পারি সেটাই দেখার। আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো যে আপনারা সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, একটা এমনি জেনারেল ভয়ের কারণ আবার তৈরি হয়েছে, যেহেতু একটা করোনা পরিবেশ তৈরি হচ্ছে আমাদের, যেহেতু একটা করোনার ইতিহাস আছে, একটা স্মৃতি আছে, ভয়াবহ স্মৃতি, যাতে সেই স্টেজে আমরা আর না পৌঁছই
সবাইকে একটু সতর্ক থাকতে হবে, সুস্থ থাকতে হবে, ভালোভাবে কাজ করতে হবে, জীবনযাপন করতে হবে, সামনে পুজো আসছে।